আমরা বলি একটা সিগনেচার থেকে না মানুষের মোটামুটি 50 ভাগ জানা আছে। আর সিগনেচার আর হ্যান্ডরাইটিং পেলে একটা মানুষের 98 ভাগ জানা। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে উল্লেখ করে দিই, আমরা কিন্তু খালি পার্সোনালিটি বা ক্যারেক্টার দেখিনি, হাতের লেখার মাধ্যমে কার শরীরে কি অসুবিধার জন্য দেখা যায়। আচ্ছা, কার শরীরে কোথায় যন্ত্রণা আছে, কি কি ধরনের পেন আছে, কার হার্টের প্রবলেম আছে। ইভেন ধরুন আমি একজন মহিলাকে চিনি না, তার হ্যান্ডরাইটিং আমার কাছে পাঠানো হলো, and she is pregnant, তার হ্যান্ডরাইটিং বলে দেবে she is pregnant, রাইট? ক্যান্সার স্ট্রোক দেখা যায় হ্যান্ডরাইটিং। আচ্ছা, মানে ক্যান্সার আছে, অনকোলজিক্যালি অ্যাফেক্টেড অর নট, সেটা হ্যান্ডরাইটিং এ দেখা যায়। অ্যাসমা আছে কিনা, ব্রিদিং ট্রাবল আছে কিনা, হ্যান্ডরাইটিং এ বোঝা যায়। হ্যান্ডরাইটিং থেকে বোঝা যায় তার স্কিন ইস্যুজ, অ্যাবডোমিনাল ইস্যুজ, থ্রোট কনজেশন ইস্যুজ, এই ধরনের কিছু আছে কিনা। এভরিথিং দিস থিংস আর কামস আপ। যে টোটাল হ্যান্ডরাইটিংটাকে, যেমন এই হ্যান্ডরাইটিংটাকে আমি এরকম ধরলাম, এর চারদিকে ফ্রেম কেমন আছে, এর মুভমেন্টস গুলো যেটা আপনি বললেন লাইন মুভমেন্টসটা কেমন আছে, হ্যাঁ, লাইনের মাঝখানে গ্যাপস কেমন আছে, আচ্ছা ওকে, ওয়ার্ডের মাঝখানে গ্যাপ কেমন আছে, দুটো লেটারের মাঝখানে গ্যাপ কেমন আছে, এই সবই খুব গুরুত্বপূর্ণ না? প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ। বিয়ে হচ্ছে আজকের দিনে, একটা বিয়েতে মিনিমাম ধরুন 12-14 লাখ টাকা খরচা হয়, সে ছেলের বাড়ি হোক আর মেয়ের বাড়ি হোক, ইটস ভেরি এক্সপেন্সিভ আজকে। আর তার মধ্যে সোনার দাম যেখানে পৌঁছেছে, এক্সপেন্স আর বেড়ে গেছে। এখন আমি বলি এত টাকা যখন খরচা করছেন, খরচা করার আগে পাত্র পাত্রীর কম্প্যাটাবিলিটি ম্যাচিংটা করুন। কম্প্যাটাবিলিটি ম্যাচিংটা কিরকম, সেটা হচ্ছে, দেখুন কোনো দুটো মানুষ তো সমান হতে পারে না, বা দুটো মানুষ এক্স্যাক্টলি ইকুয়াল হতেও পারে না, সম্ভব নয়। কিন্তু ভেরি ইম্পর্টেন্ট জায়গাগুলোতে দে আর ম্যাচিং অর নট ম্যাচিং। ভেরি ইম্পর্টেন্ট জায়গাগুলোতে দেখা গেল একজন ইমোশনালি চূড়ান্ত এক্সপ্রেসিভ মানুষ, আর আরেকজন জাস্ট রিভার্স, ইমোশনালি রিপ্রেসড হিউম্যান বিং। এবার যিনি এক্সপ্রেসিভ তিনি সবসময় চাইবেন ও কিছু বলুক, ও কোনো মিশু কথা বলুক, ইনভলভ হোক, আর ও ভাববে এ কেন এত বেশি কথা বলে, এত কথা বলার কি হলো। তো নাও দ্য কনফ্লিক্ট স্টার্টস। আমি একটা ছোট্ট জায়গা দিয়ে বোঝালাম। এরপরে দেখুন বিবাহিত জীবনে আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যদি এটা আমাদের, তার মানে আপনি বলছেন তো যিনি ধরুন পাত্রে বা পাত্রী, মানে পাত্রের বাবা বা পাত্রীর মা, মা বাবা, তারা গ্রাফোলজিস্টের কাছে আপনাদের মতন একদম আসেন, তো প্রফেশনালের কাছে আসতে পারেন, যে অলরেডি আসছেন এবং আসতে পারেন, মিল হবে কিনা। আমরা খুব অবহেলা করি, আমরা না শরীরের ব্যাপারে না খুব যত্নশীল, কিন্তু আমরা মনের ব্যাপারে যত্নশীল করি। কিন্তু এটা ভুললে চলবে না, আমার শরীরটাকে চালাই কিন্তু আমার মন। তো মনটার যদি যত্ন নিই, শরীরটা যত্ন নেওয়া তখনই হয়েছে। আর এটা যত্ন নেওয়া বেশি জরুরি আমার শরীরের থেকে। শরীর তো দরকার, তার সঙ্গে সঙ্গে মনটারও যত্ন নিতে হবে খুব বেশি। একদমই তাই, মানে মনের অসুখটাকে আমরা পাত্তা দিই না, একদমই না। তবে মনের অসুখের জন্য তো আমরা মূলত ধরুন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যাই। সেক্ষেত্রে ধরুন আপনি গ্রাফোলজি চর্চা করছেন, হাতের লেখা অ্যানালাইজ করছেন, মানুষের হাতের লেখা দিয়ে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বা তার ভালো স্বভাব বা খারাপ স্বভাব এবং তার শারীরিক কোনো সমস্যা আছে সেটাও ধরে ফেলা যাচ্ছে, সেটাও বেরিয়ে আসছে হাতের লেখার মাধ্যমে। সেগুলোকে আপনি অ্যানালাইজ করে তার একটা কি হতে পারে তার সমাধান, সেটা বাতলে দিচ্ছেন। এবং সেটাও হাতের লেখার বিভিন্ন রকমের থেরাপি আছে, হ্যান্ডরাইটিং থেরাপি। সেই থেরাপির মাধ্যমে নিজেকে রিপেয়ার করা। ধরুন কারোর কনফিডেন্স কম, কনফিডেন্সটা সে কি করে বাড়াবে, কারোর মধ্যে চূড়ান্ত লেজিনেসটা কাটিয়ে কি করে সে অ্যাক্টিভ হবে, মাইন্ডটাকে অ্যাক্টিভ করবে, কারোর মধ্যে সেন্স অফ কনস্ট্রাকশনটা কম, সেটা কি করে বাড়বে, এই সব কিন্তু এই গ্রাফ। আর এটা তো মানুষের মধ্যে একটা রাগ, যেটা বলছিলেন ভীষণ ভাবে, সেই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, কি করে আমি রাগ কমাবো। কারণ এই রাগ না আমাদের প্রচুর ক্ষতি করে দেয় জীবনে, হ্যাঁ, কর্মের জায়গায় ক্ষতি করে, সম্পর্কের ক্ষতি করে, সবকিছুতেই ভীষণ ক্ষতিকারক জিনিস একটা রাগ। এই রাগটাকে আমরা কি করে আমাদের নিয়ন্ত্রণে রাখবো, যত বেশি ওটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো না, জীবনটা তত সুন্দর হবে। স্ট্রেস রিলিভিং থেরাপির কথা বলছি। তো স্ট্রেস রিলিভিং থেরাপিটা একটা খুব অসাধারণ থেরাপি। এই থেরাপিটা দিনে মাত্র আমরা বলি মিনিমাম 7 লাইনস, ম্যাক্সিমাম যতটা ইচ্ছা আপনি প্র্যাকটিস করতে পারেন। সারাদিন কাজের শেষে এসে বসবেন, একটা রুলড খাতা নেবেন, বাংলা খাতা নিয়ে ওতে জাস্ট একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে রেখে দিন। আপনি নিজে ইনস্ট্যান্ট ফিল করবেন আপনার যেন একটুখানি ঝিমুনি লাগছে। ঠিক আছে, আমাদের ঝিমুনি কখন লাগে? যখন আমাদের স্ট্রেসটা কেটে যায়। আমার বাচ্চারা মোবাইল না দেখালে খায় না, প্রথম কথা। এটা একটা ভেরি কমন ডায়লগ শুনি। আমি তাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করি, যখন আপনার বাচ্চা প্রথম দিকে খেতে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা সময় নিত, গালে হাত নিয়ে বসে থাকতো, মুখের সামনে মোবাইলটা কি আপনি ধরতেন না তখন? বলে হ্যাঁ, ওটা তো খাওয়ানোর জন্য ধরতাম। আমি তাহলে অভ্যেসটা কে ক্রিয়েট করালাম? আপনি অভ্যেস ক্রিয়েট করালেন, আর এখন বলছেন অভ্যেসটা থেকে বার করে দিন। তো কি ওরা কি রোবট নাকি যে একবার ঢোকাবেন একবার বার করবেন আপনার ইচ্ছে মতন? ওটা তো হয় না। তাহলে আমাদেরকে প্রথম মা বাবাদের বুঝতে হবে আমাদের কোনটা করণীয় কোনটা করণীয় নয়। আমাদের ধৈর্যের অভাব, সেই জন্য আমরা মোবাইল দিয়ে ম্যানেজ করবো, আবার ও যখন মোবাইলে যাবে তখন আমরা রেখে যাবো। এটা তো হতে পারে না।
একটা বাচ্চা বাড়িতে প্রচুর টিভি দেখে, কেন দেখে? না মা দেখে বা ঠাকুমা দেখে, তার সাথে সাথে সেও দেখছে। বাড়ির কারোর যেটা অভ্যাস নেই সেটা তো হবে না। যেমন আমাকে জানেন, আপনাকে বলি, এই কদিন আগে বললো একজন আমাকে বলছে আজকালকার বাচ্চারা রবীন্দ্রসঙ্গীত শোনে না। তো আমি বললাম এটা কার দোষ? বাচ্চাটা কি জন্মের পরে জানে নাকি রবীন্দ্রসঙ্গীত কি জিনিস, রক ব্যান্ড কি জিনিস, পপ কি জিনিস, তো জানে না কিছুই। বাড়িতে কোনটা চর্চা হয়? বাড়িতে রবীন্দ্রসঙ্গীতের চর্চা হয় না, বাড়িতে কেউ শোনে না। রবীন্দ্রসঙ্গীত চালালে হয়তো মা বাবাই বলে বাবাও প্যান প্যান করা গান। আমি আপনাকে খোলাখুলি বলছি, এগুলো হয় আজকালকার দিনে। তো যখন বাবা মাই বলছে গানটা ভালো না, ভালো লাগে না, তো সন্তানের মধ্যে সেই টেস্ট তৈরি হবে না, তাই না? তো টেস্ট কে তৈরি করাবে? টেস্ট তো আমরা তৈরি করাবো ওদেরকে আমাদের ব্যবহারিক জীবন দিয়ে। একটা গ্র্যাজুয়ালি হালকা করে উপর দিকে উঠবে, আচ্ছা, কিন্তু এটা কিন্তু গ্র্যাজুয়ালি হালকা করে নয়, নিচটা দেখলে আমরা বুঝতে পারবো নিচের পোর্শনটা কিভাবে উঠে গেছে, জাস্ট ইন অ্যান অ্যাঙ্গুলার ম্যানার। তো এইভাবে যখন উঠবে এটা কিন্তু পজিটিভ সাইন নয়, এটা হচ্ছে রাইটার নিজেকে এক্সপ্রেস করছে ইন পাবলিক অ্যাজ আ ভেরি পজিটিভ হিউম্যান বিং, বাট ইন অ্যাকচুয়ালি নট। দিস ইজ কল্ড এক্সাজারেশন। এবং মানুষ হিউম্যান চরিত্রেরই হচ্ছে যা কিছু আমরা এক্সাজারেট করি না, তার উল্টোটা অ্যাকচুয়ালি সত্যি আমাদের মানে জীবনে বাড়িয়ে দেখাই, বাড়িয়ে দেখানো। আর বাড়িয়ে দেখানো তো তখনই প্রয়োজন যখন অ্যাকচুয়ালটা কিছু ঢাকতে হবে, কোনো একটা খামতি আছে, খামতিটাকে ঢাকবার জন্য আরেকটা জিনিসকে আমি বাড়িয়ে দেখাচ্ছি, আচ্ছা, রাইট? ঘটনাটাতে সেটা সুইসাইড নোট আছে, এবার সুইসাইড নোটটা জেনুইন কিনা। ওকে, ওকে, কি কি জিনিস দেখবো আমরা সুইসাইড নোট থেকে? প্রথম দেখবো যে সুইসাইডাল স্ট্রোক আছে কিনা। আমার কল্পনা শক্তিও কমে যাচ্ছে ক্রমশ, মানে আবেগের জায়গাটা কমে যাচ্ছে বলে কল্পনাটাও কমে যাচ্ছে। আমাদের এই পুরো ট্রেনিংটার মাধ্যমে প্রথম যেটা করা হয়, ওপেনিং অফ দ্য রাইট ব্রেন, দ্য স্ট্রেংথ, তার যে ক্ষমতা রাইট ব্রেনে সেটাকে ওপেন আপ করে, তারপরে রাইট ব্রেনের সঙ্গে লেফট ব্রেনের সিনক্রোনাইজেশন তৈরি করতে হবে। তখন কিন্তু সে নিজে নিজে শিখে যাবে কি করে, আমরাও শিখাই প্লাস আরো শিখবে সে, যে কি করে আমি আমার ইমেজটা তৈরি করি। ইমেজ মানে আমি যেটা পেতে চাই কি করে, তার ছবি আমি এখানে তৈরি করি, যে অ্যাজ ইফ সেটা আমার হয়ে গেছে, আমি পেয়েছি। ওয়ান্স ইউ ক্রিয়েট, একবার আপনি যদি সেই এন্ড রেজাল্টের ছবিটাকে ক্রিয়েট করতে পারেন মনের মধ্যে, এটা কিন্তু আপনার লাইফে হতে বাধ্য, যদি মাঝখানে ডাউট না হয়। বিলিভ লাইক আমরা বলি একটা শিশুর মতন বিশ্বাস। ওই যে মা ছোটবেলায় মনে আছে আমাদেরকে বলবো গিয়ে ওই দেখ চাঁদ মামা, হাত বাড়িয়ে দেখ চাঁদ মামা চলে আসে, আমরা চাঁদের বুড়ির কথা, এবং আমরা কি করতাম ছোটবেলায়, চাঁদ মামাকে আমরা হাত ধরে ডাকতাম উইথ অল বিলিভ। এখানে ওরা সেই বিলিভ সিস্টেমটা খুব বলেন আই ক্যান, আমি পারবো, আই ক্যান, আই উইল, ঠিক আছে, আই অ্যাম, এই যে ওয়ার্ড গুলো সব থেকে ডেঞ্জারাস কিছু শব্দ আছে জানেন, আমরা রোজকার রোজ জীবনে ব্যবহার করে করে না আমাদের লাইফটাকে নষ্ট করি। যেমন আমরা বলি বাট, এটা হবে বাট, মানে পুরোপুরি হচ্ছে না, বাট বলে ঘুরিয়ে দিচ্ছি। আই উইল ট্রাই, দ্য পারসন হু ট্রাই অর গো অন ট্রাই ট্রাই অর ট্রাই নেভার ডু, কোনোদিনই করে না, সেখানে চেষ্টাই করে সে করে না। ট্রাই, দেখবো, দেখছি, ভাবছি, কেন? নানা রকমের প্র্যাকটিস হয়। কিভাবে আমাদের একটা প্র্যাকটিস হওয়ার মধ্যে টাইকি, যেটাকে চাইনিজ মেথড অ্যাকচুয়ালি, টাইকি পাওয়ার অফ দ্য হ্যান্ডস, কি করে হাতের পাওয়ারটা বাড়াতে হয়, এনার্জিকে হাতের মাঝখানে ইউজ করতে হয়, ঠিক আছে। আমি আজকে এসেছি প্রদীপ কুমার ব্যানার্জির চেম্বারে। উনি গ্রাফোলজিস্ট এবং সাইকোলজিস্টও। ওনার কাজ হাতের লেখা নিয়ে, হাতের লেখা সঙ্গে আবার মন ভীষণভাবে যুক্ত। আমাদের মন এবং মানসিকতা কেমন সেটা কিন্তু হাতের লেখার মাধ্যমে বুঝতে পারা যায়। তাই দুটো সাবজেক্টকেই উনি নিজের মানে একদম কোর্টে যাকে বলে, দুটো সাবজেক্ট নিয়েই উনি চর্চা করছেন। উনি বিভিন্ন মানুষ যারা ওনার কাছে সাহায্যের জন্য আসেন বা অ্যানালিসিসের জন্য আসেন, নিজেদের জীবনটাকে আরো সুন্দর করতে আসেন, কোনো একটা সমস্যা থেকে বেরোতে চান। কেননা সত্যি তো জীবন তো আমাদের একটা, আমাদের ভালো করে বাঁচতে হবে, সমস্যা নিয়ে বাঁচার কোনো মানে হয় না, অন্তত আজকের যুগে। চিকিৎসা আছে একরকম চিকিৎসা, যেটা আমরা অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু চিকিৎসা মানে তো সেই রক্তক্ষরণ, অর্থক্ষরণ সবকিছু। সতততে না গিয়ে যদি শরীরটাকে না কষ্ট দিয়ে মনটাকে নিয়ে একটু নাড়াঘাটা করি, অ্যানালিসিসের মধ্যে দিয়ে যাই যারা এক্সপার্ট, তাহলে আমার মনে হয় খুব ছোটখাটো জিনিসের মধ্যে দিয়ে হাতের লেখার কিছুটা পরিবর্তন, ভাবনার পরিবর্তন, যেভাবে ভাবছি, যে ট্র্যাকে ভাবছি, সেটাকে একটু বদলে ফেলে যদি জীবনটা সুন্দর হয়, তাহলে সেই চিকিৎসাটা বোধহয় অনেক সোজা। তাই তো? একেবারে ঠিক বললাম তো? একেবারে ঠিক বলেছেন। আর একটা জিনিস না আমরা বারবার ভুলে যাই বা আমরা খুব অবহেলা করি, আমরা না শরীরের ব্যাপারে না খুব যত্নশীল, কিন্তু আমরা মনের ব্যাপারে যত্নশীল করি। কিন্তু এটা ভুললে চলবে না, আমার শরীরটাকে চালায় কিন্তু আমার মন। তো মনটার যদি যত্ন নিই, শরীরটা যত্ন নেওয়া তখনই হয়েছে। আর এটা যত্ন নেওয়া বেশি জরুরি আমার শরীরের থেকে। শরীর তো দরকার, তার সঙ্গে সঙ্গে মনটারও যত্ন নিতে হবে।
খুব বেশি। একদমই তাই, মানে মনের অসুখটাকে আমরা পাত্তা দিই না, না। একদমই না। তবে মনের অসুখের জন্য তো আমরা মূলত ধরুন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যাই। সেক্ষেত্রে ধরুন আপনি গ্রাফোলজি চর্চা করছেন, হাতের লেখা হাতের লেখা অ্যানালাইজ করছেন, মানুষের হাতের লেখা দিয়ে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বা তার এবং ভালো স্বভাব বা খারাপ স্বভাব এবং তার শারীরিক কোনো সমস্যা আছে কিনা সেটাও ধরে ফেলা যাচ্ছে, সেটাও বেরিয়ে আসছে হাতের লেখার মাধ্যমে। সেগুলোকে আপনি অ্যানালাইজ করে তার একটা কি হতে পারে তার সমাধান সেটা বাতলে দিচ্ছেন। এবং সেটাও হাতের লেখার বিভিন্ন রকমের থেরাপি আছে, হ্যান্ডরাইটিং থেরাপি। সেই থেরাপির মাধ্যমে নিজেকে রিপেয়ার করা। ধরুন কারোর কনফিডেন্স কম, কনফিডেন্সটা সে কি করে বাড়াবে, কারোর মধ্যে চূড়ান্ত লেজিনেসটা কাটিয়ে কি করে সে অ্যাক্টিভ হবে, মাইন্ডটাকে অ্যাক্টিভ করবে, কারোর মধ্যে সেন্স অফ কনস্ট্রাকশনটা কম, সেটা কি করে বাড়াবে, সব কিন্তু এই গ্রাফ মানুষের মধ্যে ভীষণ রাগ, যেটা বলছিলেন ভীষণ ভাবে সেই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কি করে আমি রাগ কমাবো, কারণ এই রাগ না আমাদের প্রচুর ক্ষতি করে দেয় জীবনে। হ্যাঁ, কর্মের জায়গায় ক্ষতি করে, সম্পর্কের ক্ষতি করে, সবকিছুতেই ভীষণ ক্ষতিকারক জিনিস একটা রাগ। এই রাগটাকে আমরা কি করে আমাদের নিয়ন্ত্রণে রাখি, যত বেশি ওটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো না জীবনটা তত সুন্দর হয়ে যায়। আর এই দেখবেন অনেক ভালো মানুষ জাস্ট বিকজ তার এই রাগান্বিত স্বভাবের জন্য না সে সবাই তাদেরকে দূরে সরতে হয়, কিন্তু দেখা যাচ্ছে সেই মানুষটার প্রচুর কোয়ালিটি আছে, প্রচুর ভালো ভালো দিক আছে, কিন্তু তার কোনোটাই গুরুত্ব পাচ্ছে না, তার একটাই কারণ তার ওই রাগত স্বভাবটাকে অনুসরণ। আর আপনার সামনে আমি দেখতে পাচ্ছি যে প্রচুর রকমের হাতের লেখা জমা পড়েছে, রাইট? হ্যাঁ, বিভিন্ন রকমের, বাংলা, ইংরেজি। এইবার এই হাতের লেখাগুলো আপনি অ্যানালাইসিস করবেন, রাইট? তাই তো? মোস্টলি এগুলো অ্যানালাইজ করা অলরেডি। আচ্ছা, হ্যাঁ, একটু আমাকে বলুন না, মানে আমাদেরকে বলুন রাদার, যে মানে আমরা হাতের লেখাগুলোকে দেখি কিভাবে, তাই তো? দেখি কিভাবে, মানে দেখে আপনারা কি অ্যানালাইজ করেন? দেখুন, একটা হ্যান্ডরাইটিং থেকে আমরা যেগুলো অ্যানালিসিস করি সেটা হচ্ছে একটি মানুষের পার্সোনালিটি, ব্যক্তিত্ব। এবার ব্যক্তিত্বের অনেকগুলো দিক আছে। একটা দিক হচ্ছে ব্যক্তিত্ব যেটা আপনারা সবাই দেখতে পাই, ঠিক আছে? এখন যেটা সবাই দেখতে পাই তার পিছনে কিন্তু কারণগুলো আলাদা। যেমন আপনাকে একটা ছোট উদাহরণ দিই, ধরুন একজন মানুষ খুব একটু রাগী স্বভাবের, আরেকজন মানুষও সেও রাগী স্বভাবের, কিন্তু দুজনের হ্যান্ডরাইটিং এর প্যাটার্ন এক না, কারণ দুজনের রাগের কারণটা এক না। সো দ্য ফাইন্ডিং অফ দ্য কজ, রুট কজ অফ আ ক্যারেক্টারিস্টিক্স, দ্যাট ইজ আমাদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট। মানে চরিত্র, মানুষের ব্যবহার আর ওভারঅল ব্যক্তিত্ব, এই সবকটাই আমরা জানতে পারি শুধুমাত্র এই হাতের লেখাটা অন্যতম মাধ্যম। এবং কারণ এই হাতের লেখাটা একমাত্র মানুষ এখনো জানে না যে হাতের লেখার কোথা থেকে কি বোঝা যায়, যারা শেখেনি তারা জানে না। অটোমেটিক হাতের লেখাকে যেটাকে আমরা বলি মডিউলেট করে দেবো অন্যরকম করে, সেটা সম্ভব নয়। এমনকি আমাকে যদি বলা হয় আপনি একটা হ্যান্ডরাইটিং স্যাম্পল লিখুন, আমিও কিন্তু সেটাকে কিন্তু অন্যভাবে ফ্রেম করতে পারবো না, কারণ আমাদের যখন স্যাম্পল নিই সবার আগে যেটা বলা হয়, যেটা লিখবেন এই 1.5 পাতা ধরে স্যাম্পল নেওয়া হয়, একটা 1.5 পাতা স্যাম্পল, যেটা নেবো এই যেটা লিখবেন সেটা কিন্তু আপনার মন থেকে লিখুন, আপনি কিছু দেখে লিখতে পারবেন না। ও, আরেকটা কথা বলুন, এই যে লেখাগুলো এখানে সাবমিটেড হয়েছে, এটা কি আপনার সামনে, মানে সব আমার সামনে লিখেছে, এখানে আমার সামনে বসে, মানে লিখে এসে জমা দেয় না? না, ওটা নেওয়া হয় না। আচ্ছা, ওকে, আমরা সবসময় আমার এসেই চোখে লেগেছে যেটা, একটু দেখুন কনসিস্টেন্টলি লেখাটা মানে উপরের দিকে উঠে যাচ্ছে, আমাদের সাদা খাতাতে হয়, অনেকেরই হয়, কিন্তু আমরা কনসিয়াস হয়ে যাই করে আমরা চেষ্টা করি ওটাকে শুধরে নেবার, কিন্তু যিনি লিখেছেন, যার এটা হাতের লেখা, এক্সপার্টের কাছে এসেছেন, তার লেখাটা কিন্তু একদম কনসিস্টেন্টলি উপরের দিকে উঠে গেছে। তো বলুন দাদা যে এটা থেকে আপনার কি অ্যানালিসিস? দেখুন, আমাদের প্রথম বুঝিয়ে দিই, হ্যান্ডরাইটিং অ্যানালিসিসের দুটো পার্ট আছে। একটাকে বলা হয় জেস্টল্ট মেথড, আরেকটাকে বলা হয় ট্রেট মেথড। জেস্টল্ট মেথড হচ্ছে যখন একটা হ্যান্ডরাইটিংকে আমরা ছবির মতন দেখি, ওকে, যে টোটাল হ্যান্ডরাইটিংটাকে, যেমন এই হ্যান্ডরাইটিংটাকে আমি এরকম ধরলাম, এর চারদিকে ফ্রেম কেমন আছে, এর মুভমেন্টস গুলো যেটা আপনি বললেন লাইন মুভমেন্টসটা কেমন আছে, হ্যাঁ, লাইনের মাঝখানে গ্যাপস কেমন আছে, ওকে, ওয়ার্ডের মাঝখানে গ্যাপ কেমন আছে, দুটো লেটারের মাঝখানে গ্যাপ কেমন আছে, এই সবই খুব গুরুত্বপূর্ণ না? প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা, যখন আমি জিনিসটাকে খুঁটিয়ে দেখতে যাচ্ছি। এক্স্যাক্টলি। এখন কি হয়, এত বছর প্র্যাকটিসের জন্য, যার ফলে যে এখন যেটা হয় স্যাম্পল হাতে পড়লে না চোখটা টেনে নিয়ে যায় কোথায় কোথায় কি আছে, দিস ইজ, এটা আপনার ব্রেন এর সঙ্গে এখন যেটাকে বলি সিনক্রোনাইজ হয়ে বসে আছে, ব্রেন দেখার সঙ্গে সঙ্গে ব্রেন টেনে নিয়ে চলে যায়, ইজ আ সিনক্রোনাইজেশন ফ্যাক্টর, ওকে। এখন
এই যেটা আপনি বললেন যেটা ওপর দিকে চলে যাচ্ছে, এই ওপর দিকে চলে যাওয়া বা নিচের দিকে চলে যাওয়া, এটা হচ্ছে একটা মানুষের মুড ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। ওকে, যেমন যদি দেখা যেত কয়েকটা লাইন মাত্র ওপর দিকে যাচ্ছে, সবকটা লাইন, এটা যেমন কনসিস্টেন্টলি গেছে, যদি কয়েকটা লাইন ওপর দিকে যেত তাহলে আমরা বলতাম যে যে এটা একটা সাডেন ফিলিং অফ জয়াসনেস অর হ্যাপিনেস, সাডেন ফিলিং অফ জয়াসনেস অর হ্যাপিনেস, রাইট? এবার যখন একটা লেখা কনসিস্টেন্টলি মানে কন্টিনিউয়াসলি থ্রু আউট দ্য স্ক্রিপ্ট ওপর দিকেই চলে যাচ্ছে, তখন বুঝতে হবে এটা সাডেন ফিলিং অফ জয়াসনেস বা হ্যাপিনেস নয়, দিস ইজ আ সিম্বল অফ আ, যেটাকে বলি আমরা পজিটিভ মাইন্ডসেট হিউম্যান বিং। মানে এটা যা লেখা তিনি পজিটিভ মাইন্ডেড। আসছি, এখনো শেষ করিনি। এবার এই পজিটিভ মাইন্ডসেট বুঝতে গেলে যেটা হবে সেটা হচ্ছে তাদের লেখাগুলো একটা গ্র্যাজুয়ালি হালকা করে উপর দিকে উঠবে। কিন্তু এটা কিন্তু গ্র্যাজুয়ালি হালকা করে নয়, নিচটা দেখলে আমরা বুঝতে পারবো নিচের পোর্শনটা কিভাবে উঠে গেছে, জাস্ট ইন অ্যান অ্যাঙ্গুলার ম্যানার। তো এইভাবে যখন উঠবে এটা কিন্তু পজিটিভ সাইন নয়, এটা হচ্ছে রাইটার নিজেকে এক্সপ্রেস করছে ইন পাবলিক as a very positive human being, but in actually not. This is called exaggeration. এবং মানুষ হিউম্যান চরিত্রটি হচ্ছে যা কিছু আমরা এক্সাজারেট করি না তার উল্টোটা অ্যাকচুয়ালি সত্যি আমাদের জীবনে, মানে বাড়িয়ে দেখাই, বাড়িয়ে দেখানো। আর বাড়িয়ে দেখানো তো তখনই প্রয়োজন যখন অ্যাকচুয়ালটাকে ঢাকতে হবে, কোনো একটা খামতি আছে, খামতিটাকে ঢাকবার জন্য আরেকটা জিনিসকে আমি বাড়িয়ে দেখাচ্ছি, রাইট? তো এটা যেমন একটা দেখতে পেলেন। আবার দেখুন এটাতে যাচ্ছি, দেখুন এটা কিরকম একটা লেখা দেখাই একটু। হ্যাঁ, একটু মানে ইংলিশে হ্যাবিচুয়েটেড নয় বা এরকম, সেটা তো নয়, ইংলিশ হ্যাবিচুয়েটেড ঠিকই, কিন্তু সবার আগে যেটা দেখা সরগর নয়, সরগর নয়, যেটা একটা জিনিস দেখা যাচ্ছে এখানে যে ভীষণভাবে লাইনগুলো এরকম ওয়েভ করতে করতে যাচ্ছে, লাইনগুলো কিন্তু রিজনেবলি স্ট্রেট হয়, রুলার স্ট্রেট তো কেউ লিখতে পারি না আমরা সাধারণত, বাট ওয়েভই হয়ে গেছে লাইনগুলো। যখনই আমরা দেখবো এই বাঁ দিক থেকে ডান দিক, বাঁ দিকটা হচ্ছে আমার পাস্ট, ডান দিক হচ্ছে আমার ফিউচার, ওকে। আর যেখানে আমি পেন ডাউন করছি ওটা হচ্ছে আমার দি মোমেন্ট, আর যতটা পেন এগিয়ে যাচ্ছে আগের দিকগুলো পাস্ট হয়ে যাচ্ছে, আর আমি মোমেন্ট থাকছি, আর মোমেন্ট থেকে ফিউচারের দিকে এগোচ্ছি, দ্যাট ইজ দ্য এন্টায়ার মুভমেন্ট। ওকে, তো যখনই আমরা পাস্ট থেকে ফিউচারের দিকে যাচ্ছি, কি যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের একটা টার্গেট বা গোল আছে সেই দিকে যাচ্ছি, কিন্তু যখনই আমরা দেখবো এই ওয়েভই হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে এদের লাইফে গোল বা টার্গেটটা খুব ফিক্স নয়, there may be a whimsical human being, it's a big chance of becoming a whimsical human being। আজকে সকালে একরকম ভাবনা নিল এইটা করব, বিকেলে হয়তো ভাবনাটা আবার বদলে যেতে পারে, ঠিক আছে না? এই অসুবিধাটা তাদের মধ্যে হয়। মানে একটা মানুষের হাতের লেখা দিয়ে তাহলে তো জ্যোতিষ দেখে মানুষের চরিত্র কেমন বা মানুষের ব্যবহার কেমন প্রয়োজন পড়ে না, মানুষ তো হাতের লেখা দিয়ে, ধরুন বিয়ের আগে আমরা যেটা করাই, তারপরে ধরুন আমরা টিচার যারা তারা স্টুডেন্টদের একটা অ্যানালিসিস, তবে সবকিছুই তার মনটা তো পড়তে গেলে হ্যাঁ তার হাতের লেখাটাকেই যথেষ্ট রকম অ্যানালিসিস করতে পারলে বা অ্যানালাইজ করতে পারলে বাচ্চাটার সম্পর্ক জানতে পারবো, বা হবু যে পাত্র হবে বা হবু যে পাত্রী হবে, হ্যাঁ তার সম্পর্ক তো জানা যায়। যেজন্য আমরা বলি দেখুন একটা বিয়ে হচ্ছে, আজকের দিনে একটা বিয়েতে মিনিমাম ধরুন 12-14 লাখ টাকা খরচা হয়, সে ছেলের বাড়ি হোক আর মেয়ের বাড়ি হোক, ইটস ভেরি এক্সপেন্সিভ আজকের দিনে। আর তার মধ্যে সোনার দাম যেখানে পৌঁছেছে এক্সপেন্স তার বেড়ে গেছে। এখন আমি বলি এত টাকা যখন খরচা করছেন, খরচা করার আগে পাত্র পাত্রীর কম্প্যাটাবিলিটি ম্যাচিংটা করি। কম্প্যাটাবিলিটি ম্যাচিংটা কিরকম সেটা হচ্ছে দেখুন কোনো দুটো মানুষ তো সমান হতে পারে না, বা দুটো মানুষ এক্স্যাক্টলি ইকুয়াল হতেও পারে না, সম্ভব নয়, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট জায়গাগুলোতে দে আর ম্যাচিং অর নট ম্যাচিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাগুলোতে দেখা গেল একজন ইমোশনালি চূড়ান্ত এক্সপ্রেসিভ মানুষ আর আরেকজন জাস্ট রিভার্স, ইমোশনালি রিপ্রেসড হিউম্যান বিং। এবার যিনি এক্সপ্রেসিভ তিনি সবসময় চাইবেন ও কিছু বলুক, ও কোনো মিষ্টি কথা বলুক, ইনভলভড হোক, আর ও ভাববে এ কেন এত বেশি কথা বলে, এত কথা বলার কি হলো। তো নাও দ্য কনফ্লিক্ট স্টার্টস। আমি একটা ছোট্ট জায়গা দিয়ে বোঝালাম। এরপরে দেখুন বিবাহিত জীবনে আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যদিও এটা আমাদের, তার মানে আপনি বলছেন তো যিনি ধরুন পাত্রে বা পাত্রী, মানে পাত্রের বাবা বা পাত্রীর মা বাবা, তারা গ্রাফোলজিস্টের কাছে আপনাদের মতন একদম আসেন তো, প্রফেশনালের কাছে আসতে পারেন যে অলরেডি আসছেন এবং আসতে পারেন, মিল হবে কিনা, একদম এই রিলেশনটা সঠিক কিনা, ঠিক কিনা। এবার ধরুন দুটো মানুষ রিলেশনশিপে আছে, এবার সেই যদি আমি তাকে বলি এটা সঠিক নয় সেটাও তো ঠিক নয়, এতদিন ধরে তারা সম্পর্কে আছে, তখন আমরা কি বলি যে দুজনেরই যে দিকগুলো খামতি আছে থেরাপি করে সেই জায়গাগুলোকে রিপেয়ার করে নেওয়া, তাহলে কি হবে আগামী দিন দুজনে ভালো থাকবে, দ্যাট ইজ দ্য থিং।
আর যেটা আমি বলছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা আমাদের জীবনে, যেটা আমরা ভীষণভাবে ইগনোর করি, সেটা আমাদের সামাজিক শিক্ষার কারণে ইগনোর করি। একটা বিবাহিত জীবনে কিন্তু সেক্সুয়াল লাইফ প্লেজ আ ভেরি মেজর রোল, ভেরি ভেরি মেজর রোল। এই লাইফটাও কিন্তু বোঝা যায় হ্যান্ড রাইটিং দেখে যে দুজনের সেইখানেও এক্সপ্রেশনটা কিরকম। ওকে, কারণ ওটা ম্যাচ না করলে কিন্তু মারাত্মক গন্ডগোল হয় সম্পর্কের মধ্যে। এটা আমাদের বুঝতে, কারণ এগুলো সায়েন্স, এই সায়েন্সটাকে আমরা উপেক্ষা করতে পারি না কিছুতেই। বলছি ধরুন ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও তো আপনাদেরকে ব্যবহার করা হয়। হ্যাঁ, ব্যবহার করা হয় আনঅফিসিয়ালি, যেহেতু এই সাবজেক্টটি এখনো রেজিস্টার করেনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আনঅফিসিয়ালি করা হয়। যেমন ধরুন একটা হ্যান্ড রাইটিং দেখে বোঝা যায়, ধরুন একটা সুইসাইড কি ঘটনা ঘটেছে, এবার সেই সুইসাইড ঘটনাটাতে সেটা সুইসাইড নোট আছে, এবার সুইসাইড নোটটা জেনুইন কিনা। ওকে, ওকে, কি কি জিনিস দেখবো আমরা সুইসাইড নোট থেকে? প্রথম দেখবো যে সুইসাইডাল স্ট্রোক আছে কিনা। সেটা কি জিনিস সেটা আমি লিখে আপনাকে দেখিয়ে দিচ্ছি এখন। যদি সুইসাইডাল স্ট্রোক না থাকে, তাহলে আমাকে প্রথম বুঝতে হবে যে এটা কিন্তু ওনার লেখা নয়, somebody else have written it. ওকে, কারণ আমি সুইসাইড করেছি আর আমার মধ্যে সুইসাইডাল থট নেই, রাইট? সুইসাইডাল থটটা থাকতে হবে। মানে ধরুন সুইসাইড নোটটা যে লিখতে যাচ্ছে, সে মনে মনে ভেবে ফেলেছে আমি আর বাঁচবো না, রাইট? হ্যাঁ, তাহলে চূড়ান্ত হোপলেস কন্ডিশন। ঠিক। এবার এই হোপলেস কন্ডিশনটা হ্যান্ড রাইটিং মধ্যে চলে আসবে, হাতের লেখার মধ্যে তার চলে আসবে, রিফ্লেকশন, একদম রিফ্লেকশন আসবে। আর সেটা যখন থাকবে না, তাহলে আমাকে দুটো সেকেন্ড অপশন যেতে হবে। তাহলে কি ওনাকে ভয় দেখিয়ে সুইসাইডাল নোটটা লেখানো হয়েছে, জোর করিয়ে? যদি সেটা হয়, সেটাও হাতের লেখার মধ্যে আসবে, ভয় পেয়েছে কিনা, দ্যাট উইল অলসো রিফ্লেক্ট। থার্ড হচ্ছে দুটোর একটাও নেই, তখন বুঝতে হবে যে এই সুইসাইডাল নোটটা কি যিনি সুইসাইড করেছেন উনি লিখেছেন, না ওনাকে মেরে রেখে দিয়ে অন্য কেউ লিখে দিয়েছে। সো দিস আর এইভাবে ইনভেস্টিগেশন গুলো হয়, রাইট? তো সুইসাইডাল নোটে যেটা সবার আগে ইম্পর্টেন্ট আমরা দেখি, সেটাকে বলা হয় টেল ব্রেক, ভেঙে যাওয়ার লেজ, টেল ব্রেক। এই টেল ব্রেকটা কিভাবে হয় আমি ছোট্ট একটা লিখে দেখাই আপনাকে। ধরুন এখানে আমি লিখছি today is, এই যে দেখুন এখানে এই শার্পলি ব্রেক করলো এন্ডে, at the end of the line, এই লাইনের এন্ডে গিয়ে ব্রেক করে। টেল ব্রেক মানে লেজ ভেঙে যাওয়া। ইয়েস, লেজ ভেঙে যাওয়া। এটা শার্প ব্রোকেন হয়। এটা এরকম একটা ওয়ার্ডের মধ্যে হতে পারে বা একটা পুরো ওয়ার্ডও হতে পারে। যেমন ধরুন দেখুন এখান থেকে পুরো স্ট্রেট এসে বেনারসটা পুরো ব্রেক করে গেছে, রাইট? সো দিস আর দ্য সাইন্স অফ সুইসাইডাল থট প্রসেস। ওকে, তো এরকম এই সুইসাইডাল থট প্রসেসটা আমাদের একটা মানুষ যখন ধরুন প্ল্যান্ড সুইসাইড করে, মানে ভেবে চিন্তে যে না ইনাফ ইজ এনাফ, আমি আর থাকবো না, এবার আমি চলে যাবো, আমি টেক লিভ ফ্রম দিস ওয়ার্ল্ড। তো মোটামুটি যেদিন সুইসাইড করেন তার 14 ডেজ আগে থেকে এই প্যাটার্নটা চলে আসে। আবার যারা সুইসাইডাল সার্ভাইভার, সুইসাইড করে বেঁচে গেছেন, তাদের হাতেও কিন্তু তারপরেও প্রায় 3-4 মাস এটা থাকে, এই প্যাটার্নটা থেকে যায়, কারণ ট্রমাটা রয়ে গেছে। যতক্ষণ ট্রমাটা অফ হবে ততক্ষণ কিন্তু এটা থাকবে, ট্রমাটা অফ হয়ে গেলে আবার এটা চলে যাবে, আবার সে মানে টেল ব্রেকটা হবে না, ওটা নরমালাইজ হয়ে যাবে। আচ্ছা, অদ্ভুত ব্যাপার। মানে মানে হাত আর মন, ইয়েস, এই দুটো, মাথা আমরা জানতাম যে হেড অ্যান্ড হ্যান্ড কোঅর্ডিনেশন, তাহলে মাইন্ড আর হ্যান্ড হেড কোঅর্ডিনেশন। অ্যাকচুয়ালি দেখুন এটা তো সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখন সিএনএস তো আমার পিএনএস গুলোকে তো অপারেট করে, পিএনএস গুলো তো স্লেভ ইউনিট। পিএনএস মানে পালমোনারি সিস্টেম যেটা আমরা বলছি, যেটা আমাদের স্লেভ ইউনিট সব। এবার এই স্লেভ ইউনিট গুলো তো লিখছি হাঁটছি, আমাকে হাঁটতে কে বলছে? স্লেভ ইউনিট মানে মানে ব্রেনের যারা স্লেভ ইউনিট, ব্রেন হচ্ছে আমাদের একদম মানে সেন্ট্রাল ইউনিট, হ্যাঁ, তার যারা স্লেভ ইউনিট, তার যারা দাস। তো একদম। তো এখন আমার হাত পা চোখ, এই যে আমরা বলি হ্যান্ড রাইটিং, গ্রাফোলজিতে আমরা বলি ব্রেন রাইটিং। It is not hand writing. Hand is a mere a slave to follow the command of the brain, nothing else. ব্রেন বলছে এইভাবে লেখো, আমি এইভাবে লিখছি, ব্রেন বলছে এইভাবে লেখো, আমি এইভাবে লিখছি। যা এখান থেকে সিগন্যালিং আসছে আমার সাবকনসিয়াস আর আনকনসিয়াস থেকে, আমি তাই লিখছি, এর বাইরে আমি কিছু করছি না, আমি কনসিয়াসলি লিখছি কেন, বাট দ্য এন্টায়ার কমান্ড ইজ কামিং ফ্রম মাই ব্রেন। নাহলে দেখুন স্কুলে আপনিও যখন পড়েছেন, আমিও যখন পড়েছি, বাংলা বলুন ইংলিশ বলুন, একই প্যাটার্ন তো শিখেছি আমরা সবাই, আলাদা আলাদা তো শিখিনি। আচ্ছা, তবে বড় হয়ে যাবে পরে আপনার হ্যান্ড রাইটিং আর আমার হ্যান্ড রাইটিং আলাদা হলো।
রাইট? মানে প্রত্যেক যত মত তত পথ, যত মানুষ তত রকম ইয়েস, ভাষায় লেখা। 8 বছর বয়স দেখুন, স্কুলে প্রথমে আমরা 4 লাইনারে লিখতাম, 4 লাইনারে লিখতাম না? তাহলে আপার পার্ট, লোয়ার পার্ট, মিডল পার্ট সবটাই কন্ট্রোল, রুলড করা আছে। রুল মানে রুলড, ইউ ক্যানট গো আউট অফ দিস, রুলড। যখন ক্লাস 2 তে উঠলাম, মানে আমার 8 বছর বয়স, আপার সাপোর্ট আর লোয়ার সাপোর্ট চলে গেল, তখন রইলো খালি ডাবল লাইনার, শান্ত। মিডল জোনটা। তাহলে ওপর আর নিচে এই দুটো আমাকে ফ্রি করে দেওয়া হলো, আই ক্যান মুভ অন মাই ওন। এবার হাতে লেখার প্যাটার্ন তৈরি হতে শুরু করলো, নিজস্ব প্যাটার্ন। এবার যখন আমি হায়ার স্কুলে চলে গেলাম, আমাকে ভাই সিঙ্গেল লাইনার দেওয়া হলো, তার মানে মিডলটার উপর আমার কন্ট্রোল রইলো না, খালি কি রুল রইলো, রাইট অন দ্য লাইন, দ্যাট ইজ দ্য অনলি রুল। কারণ যতক্ষণ আমরা স্কুল লাইফে আছি, স্কুল জীবনে আছি, ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। তো লাইনটা যদি এগুলো কেউ বেশি হয়, তার মানে ল্যাক অফ ডিসিপ্লিন আসছে। কিন্তু যদি ভায়োলেশন অফ লাইনস হয়, সে ল্যাক অফ ডিসিপ্লিন। ঠিক আছে? দেখবেন অনেকে বাচ্চা দেখবেন লিখে লাইনটা ধরে নিচে নেমে যাচ্ছে, আবার লাইনের উপরে উঠে যাচ্ছে, আবার সোজা গেল, আবার নিচে নেমে গেল। দেখবেন এদের মারাত্মক ডিসিপ্লিন প্রবলেম আছে। হ্যাঁ, এবং হাতের লেখা দেখে মানুষটা কতটা শৃঙ্খলা পড়া সেটাও বোঝা যাবে, এবং সেটা একটা যেমন বোঝা যায়। বেস লাইন যেটা লিখছে সেটা থেকে বোঝা যায়, আরেকটা বোঝা যায় বাঁ দিকের মার্জিনটা দেখে। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, যেমন ধরুন এই যে বাঁ দিকের মার্জিনটা আছে, এই যে লেখাটায়, এই যে লেখাটায় আপনি বাঁ দিকের মার্জিনটা দেখছেন, এই মার্জিনটা মোরাললেস, কিন্তু আমরা যদি বলি রিজনেবলি স্ট্রেট, মানে এবড়ো খেপড়ো নয়। এখানে দেখুন স্ট্রেট এসছে, এখান থেকে একটু ওভাল শেপ নিয়েছে, আবার নিচে নেমে স্ট্রেট হয়ে গেছে। এই যে রিজনেবলি স্ট্রেট মুভমেন্ট, দিস গিভস অ্যান ইন্ডিকেশন অফ আ ডিসিপ্লিন হিউম্যান বিং, রাইট? আবার যখন এটাই এই বাঁ দিকের এটা যখন এরকম ওয়েভি হতে থাকবে, তখন বুঝতে হবে এই ডিসিপ্লিনটা কিন্তু বেশ ভালো রকম। মানে হচ্ছে ডিসিপ্লিনটা বলতে কি বলছি, খুব চঞ্চল মনে? না 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 না, আমাদের লাইফের যে জায়গাগুলো মেজর এরিয়াস অফ লাইফ, যেখানে আমাদের ডিসিপ্লিন বোধ থাকা দরকার। যেমন ধরুন একটা সম্পর্ক, সেখানে তার ডিসিপ্লিন বোধ থাকা দরকার। যে লোকটা ডিসিপ্লিন বোধ নেই, সে সম্পর্কের মধ্যেও ডিসিপ্লিন থাকবে না। আমি একটা কাজ করি, জব করি, আমার ডিসিপ্লিন বোধ নেই, আমি অফিসে আজকে 9টায় ঢুকবো, কাল 11টায় ঢুকবো, কাজ মাঝখানে করবো, কাজ করবো না, যখন তখন কামাই করবো, এগুলো তৈরি হবে। তো আমাদের জীবনের যে মূল জায়গাগুলো ইম্পর্টেন্ট, বা যেগুলো ছাত্রের জন্য পড়াশোনা, ঠিক আছে, শিক্ষক শিক্ষিকাদেরকে রেসপেক্ট করা, তো এইগুলো যদি না থাকে, তাহলে আমার গ্রোথটা হবে কি করে? তো ডিসিপ্লিন প্লেজ আ মেজর রোল। আবার এই ডিসিপ্লিনের সঙ্গে যে যুক্ত হয়ে থাকে, সে হচ্ছে মাদার ফিগার। মানে মাদার ফিগার মানে? মাদার ফিগার, আমরা মাদার ফিগার বলি বা অ্যানাই মা বলি, এটা সাইকোলজিক্যাল টার্ম, অ্যানাই মা। তো হ্যাঁ, মাদার ফিগার মানে হচ্ছে সে বায়োলজিক্যাল মাদার নাও হতে পারে, কিন্তু সে মায়ের মতন করে আমাকে লালন পালন করেছে, আচ্ছা, সেই হচ্ছে মাদার ফিগার। আচ্ছা, ঠিক আছে? আবার বলি ফাদার ফিগার, যেটাকে অ্যানাই মাস বলি। হ্যাঁ, মানে এরকম সবার জীবনেই থাকে। মানে নিজের মা বাবার পাশেও একজন কেউ থাকে। বা আমার মা বাবা, ধরুন কারোর মা বাবা বাইরে বাইরে, বাবা চাকরি করেন, মা ঘুরে বেড়ান, বাবার সাথে থাকেন, এখানে সে পিসি মাসি ঠাকুমা কাকিমার কাছে মানুষ হয়েছে, হস্টেলেও তো থাকে, হস্টেলে থাকতে পারে। তো হস্টেলে যখন থাকছে, হস্টেলের যারা টিচার, মেট্রন, এরাই মাদার ফিগার ফাদার ফিগারের রোল প্লে করছে। ঠিক আছে না? তো এইখানে আমরা যদি পরিবার ধরি, মানে তথাকথিত পরিবার, দেখবেন যে বাড়িতে মা ইনডিসিপ্লিন, সে বাড়িতে বাচ্চা ইনডিসিপ্লিন মোস্টলি। খুব ঠিক কথা এটা। ঠিক আছে? বাবারা না খুব একটা ডিসিপ্লিন শেখায় না, ডিসিপ্লিন বোধ শেখাই না। আমরা চিন্তাটা করছি যে মানে বাচ্চা যেহেতু মার সাথে ধরে নেওয়া হয়, বেশিক্ষণ থাকে, একদম, সেহেতু বাচ্চা মার ইমিটেট করতে করতে, একদম ইমিটেট করতে 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 মাকে যায়, মায়ের সবকটা স্বভাবকেও অ্যাডাপ্ট করে নেবে, নকল করতে করতে যায়। এবার মা যদি ইনডিসিপ্লিন হয়, ফ্যামিলি ইনডিসিপ্লিন, বাচ্চাও ডিসিপ্লিন হয়ে যাবে। ঠিক আছে? দেখবেন মায়ের যেটা খাবার হ্যাবিট হয়, মা যেটা খেতে ভালোবাসে না, বাচ্চাও ঠিক সেটা খেতে, মা তো নিজে ভালোবাসে না বলে ওকেও খাওয়াবে না, রাইট? মায়ের প্রচন্ড টিভি দেখার স্বভাব, বাচ্চারও টিভি দেখার স্বভাব তৈরি হয়ে যাবে, কিছু করার নেই। মা সারাদিন মোবাইল ঘাটে, তো বাচ্চাও সারাদিন মোবাইল ঘাটেই শিখবে। এখন যেটা আতঙ্কের কারণ হয়ে গেছে। তো যেই জন্য যখন বাচ্চারা আমাদের কাছে আসে, আমরা 8 বছরের নিচের কোনো বাচ্চার কিন্তু হ্যান্ডরাইটিং দেখি না, কারণ ওটা ন্যাচারাল গ্রোথ, ওই পর্যন্ত দেখবো না, কিছু নেই, আমরা করতেও চাই না, ওটা ওদের ন্যাচারাল গ্রোথ, ডোন্ট ডিস্টার্ব দেম। এবার যখন 8 বছরের পরের বাচ্চারা আসে, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের প্যারেন্টসদের হ্যান্ডরাইটিং দিই, রাইট? কারণ বাচ্চাটির সব নামে কমপ্লেন তো বাবা মা করে বসে আছে। নাও হাউ দে আর, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট আমাদের কাছে। কেমন বাচ্চা তো কমপ্লেন করছে, নিজেরা কেমন, আচ্ছা, ঠিক আছে না? তারা কি প্রপারলি বাচ্চাকে ট্রিট করতে পারে না পারে না, সেটাও আমাকে তো দেখতে হবে। তাহলে প্রবলেমটা বাচ্চার না বাবার? তখন আপনাদের সেই বাচ্চার সমস্যাটা এমনও, এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে বলছি, মানে 75% কেসেস আমার দেখা, আমি কিন্তু পেরেন্টসদেরকেই বলেছি থেরাপিটা আপনাদের বাচ্চাদের। আপনি স্ট্রেস রিলিভিং থেরাপির কথা বলছেন। হ্যাঁ, তো স্ট্রেস রিলিভিং থেরাপিটা একটা খুব অসাধারণ থেরাপি। এই থেরাপিটা দিনে মাত্র আমরা বলি মিনিমাম 7 লাইনস, ম্যাক্সিমাম যতটা ইচ্ছে আপনি প্র্যাকটিস করতে পারেন। সারাদিন কাজের শেষে এসে বসবেন, একটা রুলড খাতা নেবেন, বাংলা খাতা নিয়ে, ওতে জাস্ট একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা প্র্যাকটিস করবেন।
প্র্যাকটিস করে রেখে দিন, আপনি নিজে ইনস্ট্যান্ট ফিল করবেন আপনার যেন একটুখানি ঝিমুনি লাগছে। ঠিক আছে, আমাদের ঝিমুনি কখন লাগে? যখন আমাদের স্ট্রেসটা কেটে যায়। প্রচন্ড স্ট্রেসে কিন্তু আপনি ঘুমোতে পারবেন না, ডিস্টার্ব হবে ঘুমটা, আপনার ইমিডিয়েট একটা রিল্যাক্স লাগবে। এটা কি করা হয়? আমাদের ইলেকট্রোম্যাগনেটিক সেলস গুলো সাইকেল পার সেকেন্ড মানে ঘুরছে এইভাবে, ঠিক আছে না? যখন স্ট্রেস বা অ্যাঙ্গার আসে স্পিডটা বেড়ে যায়। ঠিক আছে, 14 to 30 সিপিএস হচ্ছে নর্মাল, যেটাকে আমরা বলি বেটা স্টেটে আমরা থাকি। সিপিএস মানে সাইকেল পার সেকেন্ড। ও ঠিক আছে, 14 to 30 সাইকেল পার সেকেন্ড, দ্যাট ইজ দ্য বেটা স্টেট অফ মাইন্ড। এই যে আপনার সঙ্গে আমি কথা বলছি, আমি বেটা স্টেটে আছি, আপনিও বেটা স্টেটে আছেন, আমিও বেটা স্টেট, মানে উই আর বোথ কনসিয়াসলি টকিং উইথ ইচ আদার। আর হোয়াট এভার আমি এখানে বলছি, আমি কনসিয়াসলি বলছি, আমি আনকনসিয়াসলি কোনো কথা বলছি না। এই যে বেটা স্টেটের মানে 30 সাইকেল পার সেকেন্ডে যখন উপরে উঠে যায় সাইকেলটা, স্পিডটা বাড়ে, দেন দিস স্ট্রেস স্টার্টস, তারপরে অ্যাঙ্গার, তারপরে ব্রাশ, তারপরে ফ্রাস্ট্রেশন, পরপর থাকলো। যখনই আপনি ওই প্যাটার্নটা প্র্যাকটিস করছেন, ওটা আপনার স্পিডটাকে 20-র কাছে নামিয়ে নিয়ে চলে আসবে, তখন আপনি শান্ত হয়ে যাবেন একদম। আপনি দেখবেন আরাম লাগছে, শান্ত, ওই চূড়ান্ত কত কিছু ভাবছিলাম, অনেক ভাবনাই তখন আর নেই মাথার মধ্যে, আননেসেসারি থটস গুলো আর নেই। আই এম রিলিভড। এবং এটা যখন কেউ লম্বা টাইম প্র্যাকটিস করে, এটা তার অভ্যাসে চলে আসে, আননেসেসারি থটস আর আসেই না তার মাথাটাকে একদম ডাস্ট ফ্রি করে রেখে দেয়। আর এই ডাস্ট ফ্রি ব্রেন এর থেকে আনন্দের গুলো ময়লা ব্রেন থেকে বার করে একদম, যেগুলো প্রয়োজন নেই সেগুলো ঝেঁটিয়ে বার করে দাও, রাখার দরকার নেই, ঝাড়ু একদম। এমনকি ইনসোমনিয়া পেশেন্টদের জন্য আমাদের দারুণ একটা থেরাপি আছে, আপনি ঘুমিয়ে পড়বেন, জাস্ট 4 লাইন করতে হবে। দেখাবেন? সেটা দেখানো যায় না, উচিত না দেখানো, আপনি প্রফেশনাল। না, খালি প্রফেশনাল না, ওই থেরাপিটার প্রচুর প্রিকশনস আছে। আচ্ছা, কারণ কে কি ধরনের ওষুধ খায় ডিপেন্ড করে। ধরুন কেউ নেশা করে কিনা আমরা জিজ্ঞেস করে নি, আপনার কি রেগুলার ইনটক্সিকেশন, নেশা করার হ্যাবিট আছে? যদি বলে অ্যালকোহলিক, ওই থেরাপি দেবই না তাকে। মানুষে ওই থেরাপিটা নির্ভর করবে, তাই না? কিরকম তার লাইফ, একদম ভীষণ ভাবে। এই রিসেন্টলি আমাদেরই একজন স্টুডেন্ট, সিনিয়র মানুষ, আমার যেমন নিজের ইনস্টিটিউট রয়েছে মাইন্ডসে, আমি আরেক জায়গাতেও পড়াই লিগাল এড সার্ভিস বলে, তো ওখানে কৃষ্ণা নন্দী বলে একজন আছেন সিনিয়র মানুষ, আমার স্টুডেন্ট। তো ওনার বললেন আমি 13 বছর ধরে ঘুমের ওষুধ খাই। আমার মিসেস নন্দী, আপনি ঘুমের ওষুধটা ছেড়ে দিতে পারেন, আপনাকে আমি একটা ছোট্ট জিনিস দিচ্ছি, করুন। তো উনি থেরাপিটা প্র্যাকটিস শুরু করলেন। নেক্সট উইকে আমাকে জানালেন আমি ওষুধ খাচ্ছি না, আমি কিন্তু দারুণ ঘুমোচ্ছি। সেকেন্ড উইকে আমাকে জানালেন আমি কিন্তু লেখাটা বন্ধ করে দিয়েছি। কেন? বলে দরকার পড়ছে না, আমার ঘুম এসে গেছে, নর্মালি আসছে। ইংরেজি এবং বাংলা, বাংলা লেখা, আর একটু আগে দেখলাম ইংলিশ লেখা, মানে জাজমেন্টের একই, মানে অ্যানালিসিস করার একই ভাবে। খালি বাংলার ক্ষেত্রে কি হয়, আমাদের একটু শিখতে হয়, আমরা স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই যে ইংলিশে যেমন না 3টে জোন থাকে, যেমন লেটার এফ, আপার জোন আছে, মিডল জোন আছে, লোয়ার জোন, ঠিক আছে? বাংলায় সবকিছুই অক্ষরগুলো কিন্তু সব মিডল জোন। আমাদের হর্ষইকার, দীর্ঘইকার, হর্ষই, দীর্ঘই, এগুলো খালি আপার জোনে যায়, রাইট? আর লোয়ার জোনেও কিছু নেই আমাদের, সেগুলো হচ্ছে হর্ষ, দীর্ঘকার, হসন্ত, এগুলো লোয়ার জোনে যায়। এইগুলোকে রিড করার একটা আলাদা প্যাটার্ন, স্টাইল আছে, হর্ষই, দীর্ঘই, ওগুলোকে রিড করার আলাদা একটা প্যাটার্ন আছে। তো সেইটা আমাদের স্টুডেন্টদেরকে আমরা শেখাই, ওগুলো কি করে রিড করতে হয়, ঠিক আছে? সিগনেচার অলসো ভেরি ইম্পর্টেন্ট আমাদের কাছে। হ্যাঁ, সিগনেচার বলছিলেন, খুব মানে হাতের সই, মানুষের একটা সই, সেটাও তার চরিত্রের বৈশিষ্ট্যতা, মানে তার প্লাস মাইনাস দুটোই বলে দিতে পারে। আমরা বলি একটা সিগনেচার থেকে মানুষের মোটামুটি 50 ভাগ জানা, আর সিগনেচার আর হ্যান্ডরাইটিং পেলে একটা মানুষের 98 ভাগ জানা। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে উল্লেখ করে দিই, আমরা কিন্তু খালি পার্সোনালিটি বা ক্যারেক্টার দেখিনি, হাতের লেখার মাধ্যমে কার শরীরে কি অসুবিধার জন্য দেখা যায়। আচ্ছা, কার শরীরে কোথায় যন্ত্রণা আছে, কি কি ধরনের পেন আছে, কার হার্টের প্রবলেম আছে। ইভেন ধরুন আমি একজন মহিলাকে চিনি না, তার হ্যান্ডরাইটিং আমার কাছে পাঠানো হলো, and she is pregnant, তার হ্যান্ডরাইটিং বলে দেবে she is pregnant, রাইট? ক্যান্সার, স্ট্রোক দেখা যায় হ্যান্ডরাইটিং থেকে। আচ্ছা, মানে ক্যান্সার আছে, অনকোলজিক্যালি অ্যাফেক্টেড অর নট, সেটা হ্যান্ডরাইটিং এ দেখা যায়। অ্যাস্থমা আছে কিনা, ব্রিথিং ট্রাবল আছে কিনা, হ্যান্ডরাইটিং এ বোঝা যায়। হ্যান্ডরাইটিং থেকে বোঝা যায় তার স্কিন ইস্যুস, অ্যাবডোমিনাল ইস্যুস, থ্রোট কনজেশন ইস্যুস, এই ধরনের কিছু আছে কিনা। হাইলাইট সুচন্দ্রা দুবার লিখেছে, দুটো আলাদা সুচন্দ্রা,
দুটো আলাদা approach। ভাবে সুচন্দ্রা। আমি কোন সুচন্দ্রাকে অ্যাকচুয়ালি বেশি লাইক? উনি এটা আমাকে আমি বলবো, আপনাকে জিজ্ঞেস করি, হ্যাঁ আমি বলছি এটা দ্বিতীয় সুচন্দ্রাকে আপনি বেশি পছন্দ করেন। একদম ভুল। আমি প্রথম সুচন্দ্রাকে বেশি পছন্দ করি, তার নামটাকে তো বড় করে দিয়েছি দেখুন। ও আচ্ছা, আমার মনে হলো পরেরটা আপনি অনেক অর্গানাইজড ওয়েতে লিখেছেন। তাকে আমি স্পেস কাকে দিয়েছি বেশি, জায়গা দিয়েছি কাকে বেশি? আচ্ছা প্রথম জনকে। আচ্ছা, এটা বোঝাও যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এই সুচন্দ্রা, আই লাইক সুচন্দ্রা, আই লাইক সুচন্দ্রা। Right. দাদা প্রশ্ন করছেন আমাকে যে কোন সুচন্দ্রাকে আমি বেশি পছন্দ করি। সেক্ষেত্রে আমি বললাম দ্বিতীয়টা, যে দ্বিতীয়টা অনেক ছোটখাটো, বেশ মানে অর্গানাইজড, কম্প্যাক্ট লেখাটা। কিন্তু উনি বলছেন না, প্রথম সুচন্দ্রাকে বেশি পছন্দ করি, যেহেতু নামটা আমি অনেকটা একটু বেশি স্পেস নিয়ে স্পেস দিয়েছি তাকে, জায়গা দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক ছোটখাটো বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ ছোটখাটো জিনিস, এই যেটা একটু আগেই দেখলাম যে আমি সুচন্দ্রা সুচন্দ্রা, আই লাইক সুচন্দ্রা, আই লাইক সুচন্দ্রা, প্রথমটা বেশি, মানে তাকে মানে প্রথম লেখাটাতে বোঝা যাচ্ছে যে আমি পছন্দ করি, পরেরটাতে নয়, যদিও সেটা অনেক কম্প্যাক্ট। যদিও হ্যাঁ, ছোটখাটো জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন ধরুন আপনি লিখলেন চারজনের নাম, চারজন আপনার বন্ধুর নাম, আমরা না লেখাটা থেকে বলবো কাকে আপনি সত্যি বেশি লিখবেন, কারণ সেটা কিন্তু খালি সাইজ নয়, প্লেসমেন্টটাও বোঝা যাবে। দেখবেন যাকে সবচেয়ে বেশি লাইক করেন তার নামটা একটু অ্যাভাবে চলবে, বা এরকম আপওয়ার্ড হয়ে যাবে, বাকিদের নামগুলো তুলনামূলক নিচে যাবে। ঠিক আছে, এগুলো আমাদের এই ব্রেন থেকে সাবকনসিয়াসলি থাকে। ইভেন খাবার ক্ষেত্রে আমরা বাচ্চাদের সময় বলি কি কি খেতে ভালোবাসো, লেখো দেখি, এক গালা লিখলো নাম, 10টা নাম। আমি দেখে বললাম সব থেকে ভালোবাসো চাউমিন আর আইসক্রিম খেতে। তুমি কি করে জানলে? তুমি কি করে জানলাম? আমি এতগুলো লিখেছি, ওই সব থেকে বেশি ভালোবাসি। ওকে তাই বোঝাতে পারবো না, করতে কেউ বুঝলাম, ভালো এটা দেখি বুঝে গেছি। ঠিক আছে, ওদের সঙ্গে তো মজা করতেই হয় একটু। সেটা বারবার করে উনি মনের দিকে যাচ্ছেন, মানে সাবকনশিয়াস মাইন্ডের দিকে যাচ্ছেন। আসলে যেটা ধরুন আমি বুঝি, লেম্যান হিসেবে বলছি, যে আমার হাতের লেখার মধ্যে আমার মনটাও আছে। ঠিক, হ্যাঁ, আমি কতটা গুছিয়ে লিখছি বা গুছিয়ে লিখছি না, মানে খুব ধরুন আমরা নোট নিচ্ছি, ক্লাসে পড়াচ্ছেন না, আমি নোট নিচ্ছি, হিজিবিজি করে লিখে দিলাম, ওটা কিন্তু আমরা অ্যানালাইসিস করি, ওটা হবে না, ওটা অ্যানালাইসিস করি না, পরীক্ষার খাতা অ্যানালাইসিস করি না, ডাক্তারের প্রেসক্রিপশন অ্যানালাইসিস করি না। আচ্ছা, যেটা ওই বললেন যে প্রেজেন্টলি, মানে বর্তমানে কতটা আমি কি লিখছি সেটার উপর। যখন কোনো ক্লায়েন্ট আমাদের কাছে আসেন, আচ্ছা, ক্লায়েন্ট ঢোকার সঙ্গে সঙ্গে আমি বলি না একটু শুরু করি, তার সঙ্গে স্বাভাবিক কিছু কথা বলে তাকে ইজ আউট করে দেবো, কারণ সে বাইরে থেকে এসছে, নানা রকম জিনিসের মধ্যে দিয়ে এসছে। সে যখন এসে স্টার্টেড ফিলিং কমফোর্টেবল, তখন তাকে বলা হয় রাইটিং হ্যাবিট। আচ্ছা, আর বারবার যেটা বলছিলাম, হাতের লেখার সঙ্গে মন তো ভীষণভাবে ওতপ্রোতভাবে যুক্ত, মনের ওপর নির্ভর করে আমার হাতের লেখাটা কত, সেই মনের মধ্যেই কি শৃঙ্খলা আছে, তাই তো? একদম, শৃঙ্খলা সবই তো প্রথম মনের মধ্যে আছে। আমি শৃঙ্খলা পরায়ণ নই, বা আমি খুব মানে গোছানো বা অগোছালো, সবকিছু আমার মনের মধ্যে, কতটা আমি ব্যাপারটা গুরুত্ব দিচ্ছি বা গুরুত্ব দিচ্ছি না, তার উপরও আমার নির্ভর করছে হাতের লেখাটা। তা আমাদের আপনি তো কোয়ান্টাম মাইন্ড নিয়ে কাজ করেন, মাইন্ড আর কোয়ান্টাম মাইন্ড, একটা মন আর একটা কোয়ান্টাম মাইন্ড, তার দুটো তফাৎটা কি? দেখুন, কোয়ান্টাম কথাটা তো এসছে ফিজিক্স থেকে, আমরা সবাই জানি, বাট কোয়ান্টাম ফিজিক্স কে যদি নিয়ে কথা বলতে চাই, ইটস আ ভেরি বিগ জার্গন। সেখানে ম্যাথমেটিক্স, অমুক তমুক ইকুয়েশন, বিগ জার্গন। তো আমরা অত জার্গনসে যেতে চাই না, খুব সিম্পল কয়েকটা জিনিস বুঝিয়ে দিই। ধরুন আমি এই মোবাইলটা নিয়ে মোবাইলের টর্চটা জ্বালিয়ে দিলাম, রাইট? সিম্পল উদাহরণ দিচ্ছি, মোবাইলের টর্চটা আমি জ্বালাম, আমি যদি টর্চটা জ্বালাই, আমি এটা তো রিফ্লেক্টিভ মেথড, আমি যদি টর্চটার উপরে ফেলি, যেভাবে দেখি এখান থেকে তো আলোটা রিফ্লেক্ট ব্যাক হচ্ছে তো নাকি? আপনার হাতেও তো হচ্ছে, আপনি হাতের উপর ফেলুন, হাতেও তো হচ্ছে, সব জায়গা থেকে রিফ্লেক্ট ব্যাক হচ্ছে আমার। তাহলে লাইটকে আমরা জানি লাইট রিফ্লেক্টস ব্যাক, ঠিক একইভাবে সাউন্ড অলসো রিফ্লেক্ট ব্যাক। যে ধরো পাহাড়ের মাঝখানে গিয়ে চেঁচিয়ে বলে ইকো হয়, ফিরে আসে ধাক্কা খেতে খেতে সাউন্ড গুলো, ঠিক সিমিলার ভাবে আমাদের থট প্রসেসও রিফ্লেক্ট ব্যাক হয়। দ্য ওয়ে আই থিঙ্ক, এবার এই থিঙ্কিংটা কিন্তু মাস স্পিডিয়ার দ্যান লাইট। আচ্ছা, আমাদের থট কিন্তু লাইটের থেকেও বেশি স্পিডে চলে, আমাদের ভাবনাটা আমাদের এই যে লাইটের থেকেও বেশি স্পিডে চলে, রাইট? তো আমি একটা লাইটকে যতটা সময় নেবে গিয়ে রিফ্লেক্ট করে ফিরতে, থট কিন্তু তার আগে গিয়ে রিফ্লেক্ট করে ফিরে আসছে, রাইট? এবার ধরুন একটা মানুষের থট প্রসেস হচ্ছে আমার দ্বারা হবে না, এইটা কিন্তু রিফ্লেক্টটা কি হচ্ছে, কাজকর্মে সেটার ছাপ, আমার দ্বারা হবে না, আমি বলছি আমার দ্বারা হবে না, আবার ঢাকাকে ফিরে আসছে আমার দিকে আমার দ্বারা হবে না। আচ্ছা,
তাহলে বোথ ইনপুট অ্যান্ড আউটপুট অ্যান্ড ইনপুট দুটি হচ্ছে হবে না, আমি কিন্তু আর পারবো না, কাজ সত্যি আমার দ্বারা হবে না। আবার যে মানুষটা বলছে আমি করেই ছাড়ব, আমি করবই, রিফ্লেকশন কি হচ্ছে তার দিকে, আমি করবই, দ্যাট ডিটারমিনেশন ইজ রিফ্লেক্টিং দ্যাট ও কিন্তু করবেই। বাহ, এবারে করাচ্ছে কি, সেটাই হচ্ছে এখানে প্রশ্ন, যে করাচ্ছে কে। এখানে না আমরা বলি আমাদের এই পুরো সিস্টেমের মধ্যে আরেকটা ছোট নাম আছে, সেটাকে আমরা বলি সিএসআই, ক্রিয়েটিভ সাবকনশিয়াস ইমেজিং মেথড। আচ্ছা, ক্রিয়েটিভ সাবকনশিয়াস ইমেজিং মেথড, তার মানে আমার অবচেতনে ছবি তৈরি করব, ক্রিয়েটিভ ছবি। এবারে ক্রিয়েটিভ ছবি কিভাবে তৈরি করব? ক্রিয়েটিভ ছবি তৈরি, আমাদের ছবি তৈরি করতে গেলে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ইমাজিনেশন, তাই তো? কল্পনা। আমাদের লেফট ব্রেনটা হচ্ছে লজিক্যাল ব্রেন, অ্যাকোয়ার্ড নলেজ, সব লেফট ব্রেন। মানে আমাদের বাদিকে, ব্রেনের বাদিকে হচ্ছে কি কি আছে বললেন? লজিক, অ্যাকোয়ার্ড নলেজ, ম্যাথমেটিক্স, ক্যালকুলেশনস, ইকুয়েশন, সব ওই বাদিকে ব্রেন। আচ্ছা, এবার ডান দিকের ব্রেনে কি আছে? ইমাজিনেশনস, কল্পনা। কালার, ওয়েভস, রিদম, সব রাইট। ভালো ভালো জিনিসগুলো রয়েছে ওখানে। ওইগুলো ভালো জিনিস, বাদিকে ভালো, ওটা হচ্ছে দুটোই ভালো জিনিস, দুটোই ভালো কিন্তু জিনিস। একে অপরের এরা পরিপূরক। আচ্ছা, ঠিকই তো। আমার যদি শুধু রাইট ব্রেন আবার ইমোশনের উপর, মানে যেখানে ইমাজিনেশন আছে, ওয়েভ আছে, রিদম আছে, সেখানে ইমোশন থাকতেই হবে। সো আমি যদি টোটালি ইমোশনাল ড্রিভেন হই তাহলে কাজ করতে পারবো, আবার টোটালি লজিক্যাল ড্রিভেন হলেও আমি কাজ করতে পারবো। যতগুলো সাইন্টিফিক আমাদের ডিসকভারি, দেখুন প্রথম কিন্তু মানুষ ইমাজিন করেছে, তারপরে তার লজিক্যাল রূপ দেওয়া আছে। এরোপ্লেন ভাবুন, রাইট ব্রাদার্সরা কি ভাবলো, পাখি যদি উঠতে পারে মানুষ কেন উঠতে পারবে না? ঠিক আছে, একদমই তাই, তার থেকে এরোপ্লেনের আবিষ্কার। গ্রাহাম বেল ভাবলেন একটা লোক এইখানে আরেকটা লোক অত দূরে, দুজনের একটা তারের মাধ্যমে কথা বলতে পারবে না। ঠিক আছে, এইভাবেই তো আমরা এক এক করে আবিষ্কার করে তারপরে আমরা লজিক্যালি তাকে অ্যাপ্লাই করে লজিক্যালি শেপ দিয়েছি, রূপ দিয়েছি, তৈরি হয়েছে। যে জন্য দেখবেন বারবার বলা হয় নলেজ ইজ ইম্পর্টেন্ট, বাট মোর ইম্পর্টেন্ট ইজ ইমাজিনেশন, বিকজ আ পারসন উইদাউট নলেজ, উইদাউট ইমাজিনেশন, অনলি হ্যাভিং নলেজ ইজ গুড ফর দ্যাম। হ্যাঁ, যে কোনো মানুষ তার প্রচুর জ্ঞান আছে কিন্তু তার ইমাজিনেশন পাওয়ার নেই, কল্পনা শক্তি নেই, সে কিন্তু ওই গতে বাঁধা একটা মানুষ, তার দ্বারা নতুন কিছু ক্রিয়েশন হবে না। সে থোর পরি খারাপ পরি ধরো করে যাবে, লাস্টে বলবে জীবনটা কিছুই করবে। যত ক্রিয়েটিভ মানুষ জানবেন, নতুন নতুন জিনিস যারা আনছেন পৃথিবীতে, ভাবনা আনছেন, চিন্তা আনছেন, কখনো প্রোডাক্টও নিয়ে আসছেন নতুন, পেছনে কিন্তু একটা ইমাজিনেশন, সেই কল্পনা শক্তির দ্বারাই কিন্তু নতুন জিনিসের সৃষ্টি হয়। ঠিক আছে, শিক্ষা হচ্ছে সেই কল্পনা শক্তিকে ত্বরান্বিত করে তাকে একটা শেপ দিয়ে দেয়। রাইট? তো এইখানে আমাদের এই ক্রিয়েটিভ ইমেজিং মেথডটা আমার ব্রেনে করতে হয়, সাবকনসিয়াসলি ক্রিয়েটিভ ছবি তৈরি করা। এবারে ক্রিয়েটিভ ছবি কি করে তৈরি করবো? বেশিরভাগ মানুষই তো আমাদের রাইট ব্রেনটা আমরা উইক করে বসে আছি, আমরা কল্পনা করা ছেড়ে দিয়েছি, আমরা রিদিমের মধ্যে থাকি না, আমরা আমাদের ইমোশনস গুলোকে যথেচ্ছ ভাবে ড্যামেজ করছি, কারণ মানুষের সাথে মানুষের যত সম্পর্ক কমছে ইমোশন তো বাড়ানো হচ্ছে, তাই না? এখন আমরা একটা হোয়াটসঅ্যাপ খুলে হাসির একটা স্মাইল পাচ্ছি বা হা হা লিখলাম, আচ্ছা ওইটা দিয়ে কি আমার অ্যাকচুয়াল এক্সপ্রেশন বেরোয় না বেরোয় না? আমি তো মিথ্যা লিখতে পারি, একদমই তাকে মন ভোলানোর জন্য, তাই না? তো আমরা আমাদের যন্ত্র নির্ভর হয়ে গিয়ে এই ইমোশন গুলো ইউজ করতে ভুলে যাচ্ছি, যার ফলে আমার কল্পনা শক্তিও কমে যাচ্ছে, মানে আবেগের জায়গাটা কমে যাচ্ছে বলে কল্পনাটাও কমে যাচ্ছে। আমাদের এই পুরো ট্রেনিংটার মাধ্যমে প্রথম যেটা করা হয়, ওপেনিং অফ দ্য রাইট ব্রেন, দ্য স্ট্রেংথ, তার যে ক্ষমতা রাইট ব্রেনে সেটাকে ওপেন আপ করতে, তারপরে রাইট ব্রেনের সঙ্গে লেফট ব্রেনে সিনক্রোনাইজেশন তৈরি করতে, তখন কিন্তু সে নিজে নিজে শিখে যাবে কি করে, আমরাও শিখাই তো আরো শিখবে সে, যে কি করে আমি আমার ইমেজটা তৈরি করি। ইমেজ মানে আমি যেটা পেতে চাই কি করে, তার ছবি আমি এখানে তৈরি করি, যে অ্যাজ ইফ সেটা আমার হয়ে গেছে, আমি পেয়েছি। ওয়ান্স ইউ ক্রিয়েট, একবার আপনি যদি সেই এন্ড রেজাল্টের ছবিটাকে ক্রিয়েট করতে পারেন মনের মধ্যে, এটা কিন্তু আপনার লাইফে হতে বাধ্য, যদি মাঝখানে ডাউট না হয়। বিলিভ লাইক আরো মানে একটা শিশুর মতন বিষয়, ওই যে ছোটবেলায় মনে আছে আমাদেরকে বলবো ওই দেখ চাঁদ মামা হাত বাড়িয়ে দেয়, চাঁদ মামা চলে আসে, আমরা চাঁদের বুড়ির কথা, এবং আমরা কি করতাম ছোটবেলায়, চাঁদ মামাকে আমরা হাত ধরে ডাকতাম উইথ অল বিলিভ। এখানে ওনার সেই বিলিভ সিস্টেমটা খুব বলেন আই ক্যান, আমি পারবো, আই ক্যান, আই উইল, ঠিক আছে, আই অ্যাম, এই যে ওয়ার্ড গুলো সব থেকে ডেঞ্জারাস কিছু শব্দ আছে জানেন, আমরা রোজকার রোজ জীবনে ব্যবহার করে করে না আমাদের লাইফটাকে নষ্ট করি। যেমন আমরা বলি বাট, এটা হবে বাট, মানে পুরোপুরি বলছি না, বাট বলে ঘুরিয়ে দিচ্ছি। আই উইল ট্রাই, দ্য পারসন হু ট্রাই অর গো অন ট্রাই অর ট্রাই নেভার ডু,
কোনোদিনই ঘটে না, সেখানে চেষ্টাই করে সে করে না। ট্রাই, দেখবো, দেখছি, ভাবছি। কেন? আমার যদি ভাবনা থাকে, আমার যদি মনে হয় এই বিষয়টাকে নিয়ে আমি কোনো বক্তব্য রাখবো, আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা দাদা বলুন তো এটা কিরকম, ঠিক আছে আপনি আমাকে জাস্ট 2 ঘন্টা সময় দিন, আমি আপনাকে জানাচ্ছি। কিন্তু আমি যদি বলি ভাবছি, এটা তো একটা অনন্ত কাল ধরে ভাবতে বসে শেষ নেই। শেষ নেই। আমাকে কিন্তু খুব স্পেসিফিক হতে হয়। আমি 1 ঘন্টা বাদে জানাচ্ছি, 2 ঘন্টা বাদে জানাচ্ছি, 8 ঘন্টা বাদে, মানে আমি স্পেসিফিক, আমি কাজটা কমপ্লিট করতে চাই। তার মানে যখন আমি একটা ওয়েট টার্মে কথা বলে দিলাম, তার মানে তো অনন্ত কাল ছেড়ে দিলাম। এবার আপনি আমাকে 2 দিন বাদে বললেন ভাবলেন, আমি বলবো আপনি তো বলেছি ভাবছি, ঠিক আছে। তো টাইপিটা আমরা ওখানে ইউজ করি, শেখাই, এরকম প্রচুর জিনিস শেখানো হয়। 2 দিনের যে লাস্ট পার্ট, সেদিন আমরা একটা টেস্ট, টেস্টটা খুব মজার টেস্ট। টেস্টটা কেন নিই? মার্কস লেখার জন্য সার্টিফিকেটে না, টেস্ট হচ্ছে আপনি বাজারে যখন কোনো জিনিস কিনতে যান, ধরুন সাবান কিনতে গেছেন, আপনি 30 টাকা দিয়েছেন, একটা সাবানের বক্স দিয়েছে, আপনি নিয়ে এসেছেন, ট্যাঞ্জেবল। এবার এখানে আপনি একটা পেমেন্ট করলেন, একটা ফিস দিলেন, আপনি অনেকগুলো 2 দিন ধরে প্রায় গোটা 15-20 মেডিটেশন করলেন, কিন্তু কি হলো আপনি নিজেই জানেন না, আপনি বুঝতে পারছেন। তাহলে এই টেস্ট হচ্ছে আপনাকে বোঝানোর জন্য, আপনি নিজেই নিজেকে টেস্ট করে দেখুন আপনি এই মুহূর্তে আগের তুলনায় কতটা পারফেক্ট হয়ে গেছেন। কোনটা রাগ আর কোনটা প্রেম, এটা কিন্তু মানে মানুষ হবে খুব সুন্দরভাবে কথা বললেই মানে প্রেম, তা কিন্তু নয়, তার পেছনে রাগ থাকতে পারে। আবার খুব চেঁচামেচি করে বললেও মানে সেটা রাগ নয়, তার পেছনে প্রেম থাকতে পারে, ঠিক আছে। সো ইট হ্যাপেন্স। কারণ ধরুন আপনার খুব আপনজন, খুব কাছের মানুষ, সে একটা ভুল করলো যাতে তার ক্ষতি হয়ে যেতে পারতো, আপনি তারপরে খুব চেঁচামেচি করলেন, আচ্ছা ওটা কি রাগ দেখালেন নাকি তার যাতে ক্ষতি না হয় সেটা চিন্তা করে বললেন, তাহলে তো ওটা প্রেম, ওটা রাগ নয় তো। আবার আমি খুব ঠান্ডা মাথায় আপনাকে না মানে কোনো মানুষকে কুল ওয়েতে তাকে এত সুন্দর থ্রেটিং করতে পারি, আপনি মনে করবেন প্রেমের কথা বলছি না, আমি থ্রেটিং করছি তাকে, কিন্তু করছি একদম ঠান্ডা মাথায়। লোকে ভাবছে ওটা প্রেম না, ওটা রাগ, ওটা রাগ। থ্রেটিং আমি কখন করবো? রাগ হলেই তো, রাগ না হলে তো আমার থ্রেটিং করার দরকার নেই। রাগে মানুষ কি না করতে পারে, কোথাও করতে পারে, খুনও করতে পারে, খুনও করতে পারে। দুটো টিপস দিন বা দুটো যদি সহজ কোনো পদ্ধতি জানা থাকে বা মানে আপনি দিয়ে থাকেন যখন আপনি ক্লায়েন্ট হ্যান্ডেল করেন। তো দুটো সহজ পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হচ্ছে ভেরি টেম্পোরারি, ওই স্যালিনন অ্যানাসিন খেলে যেরকম হয় আর কি, আধ ঘন্টা 1 ঘন্টার জন্য মাথাটা ছেড়ে যায়, এরকম একটা পদ্ধতি বলছি। আর একটা একটু প্রলং পদ্ধতি, যেটা লম্বা টাইম আপনাকে হেল্প করবে। তো যেটা শর্ট টার্ম পদ্ধতি, সেটা কিছুই না, ধরুন বাড়িতে আছেন, রেগে গেছেন কোনো কারণে, খুব মনটা ভালো লাগছে না, অশান্তি লাগছে মনের ভেতরে, মনে হচ্ছে যে সামনে মেরে দিই বা ধরুন খারাপ কথা বলে দিই, তাতে কোনো লাভ হবে না, তাতে আপনার ক্ষতি আর বাড়বে। এটা করবেন, নিজের ঘরে ঢুকে পড়বেন, ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিন, দরজাটা বন্ধ করে একটা মিউজিক সিস্টেমে খুব জোর মানে হাই ভলিউমের মিউজিক চালিয়ে দিন, যাতে আপনি ঘরের মধ্যে কি করছেন আওয়াজ টাওয়াজগুলো কেউ পাবে না। চালিয়ে দেওয়ার পরে কি করবেন, আপনার ঘরে যতগুলো বালিশ আছে, কুশন আছে, পাশ বালিশ, মাথার বালিশ, সব কটার মধ্যে লাথি ঘুষি যত খুশি মারুন, আর মুখে যত খারাপ কথা আসছে সব বলতে থাকুন, একদম প্রাণ খুলে বলুন, কেউ শুনছে না, চারদিকে এখন প্রচন্ড মিউজিক চলছে। যখন দেখবেন আর কিছু আসছে না, আর মারতে ইচ্ছে করছে না, আপনার ইচ্ছে করছে শুয়ে পড়তে, শুয়ে পড়ুন, আপনি নিজে টায়ার্ড হয়ে যাবেন, শুয়ে পড়ুন, একটু রেস্ট নিন, 10 মিনিট রোদে উঠুন, দেখুন মাথাটা অনেক হালকা হয়ে গেছে, ঘরের বাইরে বেরিয়ে আসুন, হাসি হাসি মুখ নিয়ে, আপনার রাগের জায়গায় চলে গেছে, আপনি আবার রিলিফ হয়ে গেছেন। এটা হচ্ছে শর্ট টার্ম মেথড। আর একটা প্রলং, যাতে লম্বা সময় আমরা রাগ থেকে নিজেকে কন্ট্রোল রাখতে পারি, সেটা হচ্ছে যে একটা ডায়েরি রাখবেন, ছোট পকেট ডায়েরি, যেটার নাম দেবেন অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ডায়েরি। এই ডায়েরিটাতে কি করবেন, ধরুন আজকে 25 তারিখ, আপনি কোনো কারণে খুব রেগে গেছেন, এক্ষুনি মনে হচ্ছে মারধর করি বা দুটো বাজে কথা বলি, খারাপ কথা বলি, সেগুলো হয়ে গেল, সবই করলেন, করেই ফেলবেন, আপনি করে ফেলুন। তারপরে যখন আপনি নর্মালাইজ হয়ে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন, তখন এই ডায়েরিটা পকেট থেকে বার করুন। ডায়েরিটাতে প্রথমে লিখুন আজ 25 তারিখ, ডেট দিয়ে দিন, তারপর লিখুন আপনি রেগে গেলেন কেন, ব্রিফে, খুব বিরাট বিস্তারভাবে লেখা দরকার নেই, ব্রিফে 2 লাইন। তারপরে লিখুন রেগে গিয়ে আপনার কি হলো আপনার ভেতরে, লিখুন। তারপরে লিখুন রেগে গিয়ে আপনি কি কি করলেন আর কি কি বললেন, হাতে পায়ে ছুঁড়ে কি করলেন আর মুখে কি বললেন, সেটাও লিখুন। তারপরে লিখুন এই যে যা করলেন আর যা বললেন তার থেকে আপনার কি বেনিফিট হলো। যদি দেখেন না কোনো বেনিফিট হয়নি, তাহলে লিখুন আপনার ক্ষতি কি হলো, সেটাও আপনি বুঝতে পারছেন না ক্ষতি কি হলো, তাহলে আপনি লিখুন যে এই এনার্জিটাকে, রাগ তো একটা বড় এনার্জি, এই এনার্জিটাকে দ্বিতীয়বার আমি নষ্ট করবো না, যাতে আমার লাভও নেই ক্ষতিও নেই, রেখে দিন ডায়েরিটা। তার মানে কি আপনি আর রাখবেন না কোনোদিন, বিন্দু মাত্র না, 7 দিন বাদে আবার এগিয়ে যাবেন, রাগটা এখনো আপনার ভেতরে বসে আছে, সে বেরোয়নি, আবার রেগে গেলেন, আবার ঠান্ডা হলেন, ডায়েরিটা খুলুন, প্রথম দিন যেটা লিখেছিলেন সেটা ভালো করে পড়ুন। আজকে আবার 28, আজকে ধরুন 2রা মার্চ, আবার লিখুন 2রা মার্চ, কেন রেগে গেলেন, রেগে গিয়ে কি কি হলো, কি কি বললেন, কি কি করলেন, বেনিফিট কি হলো, আপনার লোকসান কি হলো, আর ওই লাস্ট লাইনটা, এনার্জিটাকে আমি আরেকবার এইভাবে ওয়েস্ট করবো না, যেটাকে আমি অনেক ভালো কাজে ভালোভাবে লাগতে পারি।
এইভাবে যদি অন্তত 15-16 বার লিখতে পারেন, দেখবেন আপনার অ্যাঙ্গার বা রাগ প্রচুর কন্ট্রোলে চলে আসবে।